আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করি। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফুল প্রপারলি আমি গাইড করবো ইথিক্যাল হ্যাকিংয়ের, ঠিক আছে? যেটার মধ্যে থাকবে টপিক্সটা আমি মেনুটা আমি আগেই বলে দিচ্ছি, কী কী থাকবে, আমরা কী কী এক্সপ্লেন করব। সেটা হলো হোয়াট ইজ হ্যাকিং। নর্মালি এটা সবাই জানে, সব আর্টিকেল বা সব কিছুর মধ্যেই এটা বলা হয়। হ্যাকিং সম্বন্ধে এখন ছোটো থেকে বলা সবাই আমরা জানি যে হ্যাকিংটা অ্যাকচুয়ালি কী, তাই না? তো টাইপ অফ হ্যাকার, হোয়াট ইজ স্ক্রিপ্ট কিডিং, স্ক্রিপ্ট কিডিং কাকে বলা হয়, কাদেরকে বলা হয়, হোয়াট ইজ নিউ ফাইট অর নোভ, এটা এক্সপ্লেন করেছি আমি। দেন এটা হলো টাইপ অফ হ্যাকারের মধ্যেই পড়ে। হোয়াট ইজ স্টেট স্পন্সর হ্যাকার, হু ইজ এলিট হ্যাকার, ঠিক আছে? হ্যাকিং ফোরাম, হোয়াট ইজ হ্যাকিং ফোরাম, হ্যাকিং ফোরাম নিয়ে একটা বিস্তারিত এটা আলোচনা করেছি। যদি ফুল ভিডিওটা আপনারা দেখেন তাহলে আমি আশা করি যে অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটি বলেন বা ইথিক্যাল হ্যাকিং বলেন, আমার জানার মতো একটু ভালো নলেজ আপনারা গেইন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তাহলে আপনাদেরকে কোথাও পেইড কোর্স করতে হবে না, আমি একটা কথা দিলাম আপনাদেরকে। দেন আমি এখানে এক্সপ্লেন করছি আবার ডিফেন্সিভ আবার অফেন্সিভ নিয়ে। তারপর ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ক্যাটাগরি কী কী পড়ে সেগুলো, যেমন নেটওয়ার্ক থ্রেট, হোস্ট থ্রেট, অ্যাপ্লিকেশন থ্রেট। এর মধ্যে আবার এই কি যেই ক্যাটাগরিগুলো পড়ে, ইনফরমেশন গ্যাদারিং, স্পুফিং, স্নাইফিং, দেন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ডিএনএস পয়জনিং, এই সবগুলো ক্যাটাগরি নিয়ে আমি এক্সপ্লেন করেছি একটু একটু করে। এটা হলো কি, আমি আগে মেনুগুলো বলি, দেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলতেছি, ঠিক আছে? দেন অ্যাপ্লিকেশন থ্রেড নিয়েও আমি আলোচনা করেছি। দ্য ফলোয়িং আর দ্য 5 ফেসেস অফ হ্যাকিং, এটা কি? এটা হ্যাকিংয়ের ফিল্ডে কাজ করতে হলে আমাদেরকে যা করতে হবে, কি কি কাজ করতে হবে, কী 5টা জিনিস, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। টপ লিনাক্স ডিস্ট্রো ফর এথিক্যাল হ্যাকিং, এই টপ যে ইথিক্যাল হ্যাকিংয়ের ডিস্ট্রো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে? হোয়াট ইজ ওএস, অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। হোয়াট ইজ কার্নেল, ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনাকে যা যা গাইড করতে হবে, প্রতিটা গাইড আমি আমার প্লেলিস্ট, আমি বলবো না যে আমার এই ভিডিওর মধ্যেই সব কিছু, বাট আমি এতটুকু বলতে পারবো যে এই প্লেলিস্টের মধ্যে অ্যাটলাস্ট সব কিছু আমি এক্সপ্লেন করে গাইড করেছি। দেন আমি দিয়েছি টাইপ অফ হ্যাকিং, টাইপ অফ হ্যাকার একটা জিনিস, টাইপ অফ হ্যাকিং একটা জিনিস, যেটা নিয়ে আমার সামনে আলোচনা করেছি। নেটওয়ার্ক হ্যাকিং কী অ্যাকচুয়ালি, ওয়েবসাইট হ্যাকিং কী, কম্পিউটার বা সিস্টেম হ্যাকিং কী, পাসওয়ার্ড হ্যাকিং কীভাবে করে, ইমেল হ্যাকিং কীভাবে করে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। বেস্ট অফ ফর এথিক্যাল হ্যাকিং, বেস্ট ওএস ফর এথিক্যাল হ্যাকিং, কোনটা আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য আমাদের পারফেক্ট ওএস, দেন ওটা নিয়েও আমি এক্সপ্লেন করেছি। ওয়াই হ্যাকার ইউজ লিনাক্স অপারেটিং সিস্টেম, এক্সপ্লেনিং কালি লিনাক্স ওএস, ঠিক আছে? দেন হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন, হোয়াট ইজ ভিএমআর আর ভার্চুয়াল বক্স, সেটা তো আপনাদেরকে আমি এর আগে এক্সপ্লেন করেছি একটা ভিডিওতে, তাই আমি এটা লাস্টে রেখেছি ক্রপ করে। সো এথিক্যাল হ্যাকিং শিখতে হলে কিছু থিওরিক্যাল নলেজ আপনার রাখা উচিত, আর না হয় প্র্যাকটিক্যালি যখন আপনি প্র্যাকটিক্যালিতে যাবেন তখন সাকসেস হতে পারবেন না। অনেক জার্নালে, অনেক আর্টিকেলে, ব্লগে ইথিক্যাল হ্যাকিং নিয়ে শুনেছেন, আর ইথিক্যাল হ্যাকিংয়ে অনেক রকমের এক্সপ্লেন পেয়ে থাকেন আপনারা ভিডিওর মাধ্যমে, রাইট? ইথিক্যাল হ্যাকিং পুরোটাই কিন্তু আপনার উপর, ঠিক আছে? ইথিক্যাল হ্যাকিং পুরোটাই আপনার উপর নির্ভর করে যে আপনি এটাকে নিয়ে কীভাবে এগোবেন। কাজ শিখা একটা বিষয়, আর কাজ শিখে তা কার্যক্রম করাটা আরেকটি বিষয়। আমার দায়িত্ব হলো যে আমি আপনাদেরকে ইথিক্যাল হ্যাকিংয়ের, আমি যেহেতু প্রথম থেকে বললাম, যে প্রথম থেকে আমি কথা দিয়েছি যে ইথিক্যাল হ্যাকিংয়ের আপনারা যদি এই গাইডগুলো ফলো করেন, ইথিক্যাল হ্যাকিংয়ে আমার মনে হয় না যে কোথাও পেইড কোর্স করতে হবে। বিকজ কি, এটা যেহেতু একটা এডুকেশনাল পারপাস, এটা ওপেন সোর্স এক হিসাবে ইথিক্যাল হ্যাকিং যে জিনিসটা, এটা কিন্তু ইললিগাল কিচ্ছু না। আপনি যদি এখন ইললিগালভাবে এখন ইজিলিভাবে বলতে গেলে কি, যে ভালো মন্দ সব তো নিজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? যে কোনো কিছুরই ভালো দিক আছে, খারাপের দিক আছে। এখন আপনি কোনটা করবেন সেটা একমাত্র আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি নিজেই জানেন, ঠিক আছে? এখন ইথিক্যাল হ্যাকিং এটা হলো একটা এডুকেশনাল পারপাসে সবারই শেখার বা সবারই জানার একটা রাইট আছে, ঠিক আছে? এটা গভর্নমেন্ট থেকেও কিন্তু রাইট ওয়েতে এটা দেখতেছে, এটা ইললিগালভাবে দেখতেছে না। বাট আপনি এরপরে এটা কি পারফর্ম করবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো
আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করেছি। এরপর আগামীতে আমি আরও কিছু কিছু জিনিস আমি এক্সপ্লেন করব, মানে স্টেপ বাই স্টেপ। এই ভিডিওটা একটু খুব টোটালি বড়, আমি এতটুকু বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা পুরো ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে বাকি এর আগে যদি কোথাও ভিডিও দেখেও থাকেন তার থেকে একটু ইনফরমেশন হলো ভালো পাবেন, কারণ আমি টোটালি মানে যতটুকু ইনফরমেশন দরকার একটা বিগিনার থেকে স্টার্ট করতে গেলে প্রতিটা ইনফরমেশন আমি এর মধ্যে দিয়ে রেখেছি, ঠিক আছে। আমি মানে টুকিটাকি যা ইনফরমেশন দরকার সব দিয়েছি। আর একটা ভিডিও কিন্তু দেখার ধৈর্য ক্ষমতা একটা মানুষের নাই যে অনেক লং টাইম, না হলে আমি পুরো এথিক্যাল হ্যাকিংটা এই একটা ভিডিওর মধ্যেই আমি গাইড করতে পারতাম, এক্সপ্লেন করতে পারতাম। বাট আমারও যেমন একটু সময়ের মানে আমারও তো আদার্স কাজ থাকে, তাই না? এই জন্য আমি এই টোটাল এই যে প্লে লিস্টের মানে এই যে এক্সপ্লেনগুলো মানে যে আমি লিস্ট করে রেখেছি এই জিনিসগুলো আমি এই ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করেছি। যদি আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, যদি স্কিপ না করেন, তাহলে আমি আশা করব যে একটু হলেও আপনারা কিছু গেইন করে নিয়ে বের হতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তাহলে আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা উপভোগ করার জন্য রেডি থাকেন, ঠিক আছে? ভিডিওটা যদি কোথাও কোনো ভুল থাকে বা কোথাও যদি কোনো বুঝতেও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? হোয়াট ইজ হ্যাকিং? কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা বের করে এবং তা এক্সপ্লয়টেশন করে অ্যাক্সেস গেইন করাকেই হ্যাকিং বলা হয়। সচরাচর আমরা সবাই হ্যাকিং সম্বন্ধে জানি। হ্যাকিং হলো কোনো নেটওয়ার্কে অ্যাটাক পারফর্ম করে ভলনারেবিলিটি ফাইন্ড আউট করে সে তার বানানো স্ক্রিপ্ট বা প্রোগ্রাম দিয়ে সেই নেটওয়ার্কে থাকা সিস্টেম অ্যাক্সেস গেইন করে নেয়। শুধু সিস্টেম এবং নেটওয়ার্কই না, বরং ওয়েবসাইটও সেম ওয়েতে তাদের আয়ত্তে নিয়ে নেয়। যখন ওয়েবসাইটে ভলনারেবিলিটি খুঁজে পায় তখন ওই ওয়েব সার্ভারের সমস্ত অ্যাক্সেস নিয়ে নেওয়া হয়, একে বলা হয় হ্যাকিং। ওকে, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, আমি এটা একটু জুম করে নিচ্ছি। ওকে, হ্যাকারের মধ্যে কোন কোন ধরনের হ্যাকার রয়েছে প্রথমে বলে নিব। টাইপস অফ হ্যাকার এবং টাইপস অফ হ্যাকিং দুটোই কিন্তু ভিন্ন। মূলত 3 ধরনের হ্যাকারকে নিয়ে সবার বেশ ধারণা আছে: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার। ওকে, তাই আমি আলোচনা করব স্কিপ কিডি অ্যান্ড নিউফাইড অর নুব এটাকে নিয়ে, আর হলো 6 নম্বরটা হলো স্টোরি স্পন্সর্ড হ্যাকার। এই তিনটিকে নিয়ে আমি আলোচনা করব। তো স্কিপ কিডি, এদের মধ্যে স্কিল বা দক্ষতা খুবই কম হয়। যারা অনেক টুলস, স্ক্রিপ্ট বা প্রোগ্রাম নিয়ে কাজ করে তাদেরকে মূলত স্কিপ কিডি বলা হয়। আর যদি আমি নোবের কথায় আসি, নিউফাইড অর নোব, এরা হ্যাকিং শিক্ষার্থী। এরা কেবল হ্যাকিং মানে শিখছে, অন্য অর্থে এদেরকে বিগিনার বা নিউফাইড বলা হয়ে থাকে। এরপরে যে অপশনটি আসে সেটা হলো স্টেট স্পন্সর্ড হ্যাকিং, ঠিক আছে? গভর্নমেন্ট নিজেদের সিস্টেমকে সিকিউর রাখার জন্য বা অন্যভাবে বলতে গেলে মানে একটি গভর্নমেন্ট তাদের ব্যক্তিগত কাজের জন্য স্টেট থেকে মানে আরেকটি স্টেট থেকে বা অন্য স্টেট থেকে হ্যাকার হিসেবে যাদেরকে হায়ার করে নিয়ে আসে এবং তাদের সিস্টেমকে সিকিউর করে বা তাদের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করে, তাদেরকে শুধু মানে স্টেট স্পন্সর হ্যাকার বলা হয়ে থাকে। তো এই 6টা হলো কি মানে টাইপস অফ হ্যাকার। ওকে, এরপরে যে টপিকসটি আমাদের সেটা হলো যে হোয়াট ইজ এলিট হ্যাকার বা হু ইজ এলিট হ্যাকার। ওকে, এরা খুব দক্ষ হ্যাকার। এরা সিস্টেম ক্র্যাক করে সিস্টেমের অ্যাক্সেস গেইন করতে পারে। এতে সাধারণত এনিটাইম ওই সিস্টেমে ঢুকে এবং নিজেকে লুকিয়ে রাখতে পারে। এরা বিভিন্ন এক্সপ্লয়টেশন ফাইন্ড আউট করতে পারে খুব সহজেই। কোডিং বা প্রোগ্রামিং সম্বন্ধে এদের ধারণা খুবই ভালো। যদি আমরা ফোরাম নিয়ে আলোচনা করি, একজন হ্যাকার হতে হলে বিভিন্ন এথিক্যাল হ্যাকার যারা মূলত এলিট, মানে এর আগে আমি যে যাদের নিয়ে কথা বললাম এলিটদেরকে নিয়ে, সেই এলিট, তো এরা বিভিন্ন টিপস দিয়ে থাকে এবং বিভিন্ন হ্যাকিং রিলেটেড আলোচনা তারা ফোরামের মধ্যেই করে থাকে। এজন্য প্রতিটা ফোরাম বাছাই করে তাদের সাথে যোগ দিন এবং নিয়মিত পোস্টগুলো পড়ুন। হ্যাকিং ফিল্ডেও কোথাও কাজে যদি আটকে যান তাহলে সেখানে সহযোগিতা চাইলেই তাদের কাছ থেকে পাওয়া যাবে। আর তাদের ওই ফোরামে যোগ করতে হলে মানে তাদের সাথে যোগদান করতে হলে যা করতে হবে সেটা হলো জাস্ট আমরা যদি গুগলে চলে যাই, এখানে যদি আমরা জাস্ট টাইপ আপ করি এখন গুগল, ওকে আমরা গুগলে চলে যাবো। এখানে যদি আমরা লিখি হ্যাকিং
ফোরাম, হ্যাকিং ফোরামস যদি লিখি, দেন আমরা এখানে অনেকগুলো ফর্মস পেয়ে যাবো, অ্যান্ড ওইগুলোর মধ্যে জাস্ট আমরা ওখানে সাইন আপ করে নিব, আর কিচ্ছু না, এর থেকে বেশি আমাদের কিছু করতে হবে না। এই ফর্মটা অনেক আগের থেকে যে কোনো একটা প্রবলেমের কারণে এটা অফ, এটা খুব ভালো একটা ফেমাস একটা ফর্ম ছিল, এটা আবার ঠিক হয়ে যাবে। এখানে আর একটা ফর্ম আছে, এই যে পেন ফর্ম ডিসকাশন, এটা তো না ঢুকলেও হবে। লিস্ট অফ ওয়েবসাইট ফ্রম GitHub, হ্যাক ফর্মস, উইকিপিডিয়া, আমি কিছু ফর্ম দেখিয়ে দিচ্ছি। The topical forms are hacking forms list. হ্যাকিং ফর্ম লিস্ট এখান দেওয়া আছে, তো এইভাবে সার্চ করে এক একটা ফর্মে যেয়ে এখানে সাইন আপের একটা অপশন পাওয়া যাবে, ওখান থেকে সাইন আপ করে নেবেন। যেহেতু আমি হ্যাকিং ফর্ম যেহেতু এডুকেশনাল পারপাস আমি জন্য দেখাচ্ছি না এখন আপাতত, আমি এটা নাম বলে দিচ্ছি, নুলবাইট নামে একটা হ্যাকিং ফর্ম আছে, এরকম অনেকগুলো হ্যাকিং ফর্ম আছে। যখন আপনার গুগলে রিসার্চ করবেন দেন তখন কিন্তু এটা এর সম্বন্ধে ভালো একটা ধারণা আপনাদের হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। আমি বারবার বলে দিচ্ছি, আপনাদের নিজেদের পার্সোনাল জিমেল থেকে আপনার ফোরামে জয়েন করবেন না, যে কোনো একটা টেম জিমেল নিয়ে নেবেন, আর অবভিয়াসলি ওইটা ইউজ করতে হবে ভার্চুয়াল বক্সে একটা অপারেটিং সিস্টেম সেট আপ করে নিয়ে দেন, তখন আপনার ফোরামে জয়েন করবেন। অ্যান্ড ভালো কথা, নিজেদের সিস্টেমের মধ্যে কখনো ওই ফোরামে দেয়া কোনো সফটওয়্যার বা ফোরামে দেয়া কোনো টুলস ইনস্টল করা যাবে না, কারণ হাতে 5টা আঙুল তো সমান না, তো ফোরামের মধ্যে সবাই তো আর ভালো হবে এমন কোনো কথা নেই, ঠিক না? তো ফোরামের মধ্যে একটা জিনিস কি, যে খুব সতর্ক থাকতে হবে। ফোরামে কিছু রুলস আছে, রুলসটা হলো কি, যারা এলিট তারা কিছু নিয়ে শেয়ার করবে বা কোনো টিউটোরিয়াল এখানে পাবলিশ করবে বা কোনো কিছু নিয়ে আলোচনা করবে, ওইটার সাথে জয়েন করতে হবে, তাদের এখানে লাইক কমেন্ট দিতে হবে, ইভেন কি একটা ভালো একটা কমেন্ট শেয়ার করতে হবে তাদেরকে ইমপ্রেস করার জন্য, আর দেন তারা যেভাবে বলবে সেভাবে রুলসগুলো মেনটেন করে চলতে হবে। বাট সব কিছু কিন্তু কি ভার্চুয়াল বক্সের বাইরে কিছু না, মানে নিজের যে পার্সোনাল যে অপারেটিং সিস্টেম সেই সিস্টেমের মধ্যে কোনো কাজ করা যাবে না, মানে হ্যাকিং ফোরামের মধ্যে। আর ফোরামের মধ্যে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে ফোরামে যতগুলো টুলস আছে সেই টুলসগুলো যখন ডাউনলোড দিব তখন কিন্তু একটা ওখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমরা কোনো কিছু যদি ডাউনলোড দিতে যাই তাহলে কিন্তু আমরা টোটাল ভাইরাসের চেক দিই, লিঙ্কটা ওখানে সার্চ দিয়ে চেক দিয়ে নিই যেটার মধ্যে ভাইরাস এফেক্টেড আছে কি না। বাট আমাদের অপারেটিং সিস্টেম নর্মাল জিনিসগুলোকেও কিন্তু মাঝে মধ্যে হ্যাকিং রিলেটেড কোনো কিছু যদি থাকে তাহলে ওটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে কি করে ওইটাকে ভ্যানিশ করে দেয় আমাদের অপারেটিং সিস্টেম থেকে। সো কখনো এটা করা যাবে না, ভাইরাস টোটালে কখনো এটা চেক দেওয়া যাবে না। অবভিয়াসলি সেটা ভাইরাস এফেক্টেড থাকবে, আর কোডিং যেহেতু ইউজ হইতেছে, একটা প্রোগ্রামিং যেহেতু, তো ওটা অপারেটিং সিস্টেম ওটাকে ধরবি ভাইরাস এফেক্টেড হিসেবে অ্যাটাচ করবি। সো এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই। তো এই জন্য আমি বলে দিলাম যে আমাদেরকে যেটা করতে হয় VMware বা ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা একটা অপারেটিং সিস্টেমকে সেট করে নিব, দেন ওইখানে আমরা ফোরামে জয়েন করবো, বা দেন ফোরাম থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এখান থেকে গেইন করে নিব। ওকে, পরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডিফেন্সিভ অ্যান্ড অফেন্সিভ নিয়ে। তো ডিফেন্সিভ হলো ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রে আমাদের সিস্টেমে বা কাজে অনেক ব্যাঘাত বা থ্রেটের মুখোমুখি হতে হয় বা সিকিউরিটি ইস্যুও ফেস করতে হয়, আর সমস্ত বিষয়কে প্রোটেকশন করেই কিন্তু ডিফেন্সিভ বা একে ডিফেন্সিভ বলা হয়। ডিফেন্সিভের কাজ হলো মূলত আমাদের নেটওয়ার্ক সিস্টেম এবং ওয়েব সার্ভারকে প্রোটেকশন করাই মূলত ডিফেন্সিভ। ওকে, আই হোপ ইউ গট ইট। অফেন্সিভ যদি বলি, মূলত যারা অফেন্সিভ হয়ে কাজ করে তাদেরকেই বোঝানো হয়, আর এরা মূলত ফায়দা নিয়ে থাকে, লাইক স্প্যামার। আর অনেকেই আমরা বুঝি যে স্প্যামার হলো যে ফেসবুকে রিপোর্ট করা বা ফেসবুক আইডি নষ্ট করে দাও, এটা কিন্তু স্প্যামারদের কাজ না। স্প্যামিং নিয়েও আমি একটা যে কোনো টিউটোরিয়াল আমি আলোচনা করব, ফুল এক্সপ্লেইন করব। আর স্ক্যামার দেন এদের কি বোঝানো হয় যে অফেন্সিভে, আর এমন টাইপই
মানে এমন টাইপের যে করা মানে সেক্টর আছে সবাইকে বোঝানো হয় যে অফেন্সিভে। সাধারণত এরা ভালো কোনো কাজ করে না তেমন একটা। ওকে, এরা ডাটা সুইচ করে থাকে আর এরা অনেক ওয়েব সার্ভারে অ্যাটাম্প করে থাকে, বিভিন্ন মানে ওয়েবসাইট সার্ভারের মধ্যেই তারা অ্যাটাম্প করে। আর দেন আরেকটি দেখবো, আর যে এরপর যে টপিকসটা সেটা হলো ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজে কিছু মানে বিষয় মানে ফ্যাক্টরগুলো হলো, মানে রিস্ক যে ফ্যাক্টরগুলো সেগুলো হলো নেটওয়ার্ক থ্রেট, হোস্ট থ্রেট, দেন অ্যাপ্লিকেশন থ্রেট। মেইনলি কিন্তু এগুলোই আমাদের ইম্পর্টেন্ট। আর যদি আমরা ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ক্যাটাগরিতে যদি আমরা গুগলে রিসার্চ করি দেন আমরা কিন্তু এই বিষয়গুলি জানতে পারবো। কিন্তু শুধু এই বিষয়গুলো বলা হবে না, এক একটা সেক্টর নিয়ে এক্সপ্লেন করে থাকা হবে, কিন্তু এডুকেশনাল পারপাসে হয়তো বা নর্মালি সিম্পলি বোঝানো হবে। যেমন নেটওয়ার্ক থ্রেটের মধ্যে আছে ইনফরমেশন গ্যাদারিং, তারপর হলো স্পুফিং আর ইমেল স্পুফিং, স্নাইফিং, সেজন হাইজ্যাকিং, তারপর হলো MITM আর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেটাকে বলা হয়, পাসওয়ার্ড বেসড অ্যাটাক, DNS আর ARP পয়জনিং, DNS বলা হয়, DNS অ্যাটাক ওটাকে বলা হয়, DNS সার্ভিস অ্যাটাক, তারপর কম্প্রোমাইজ কি অ্যাটাক, ফায়ারওয়াল অ্যাটাক। এটা হলো নেটওয়ার্ক থ্রেটের সেক্টরে পড়ে। আর যদি হোস্ট থ্রেট দেখি আমি, তাহলে মালওয়্যার অ্যাটাক দেখতে পারবো আমরা, ফুড প্রিন্টিং, পাসওয়ার্ড অ্যাটাক, তারপর ফিজিক্যাল সিকিউরিটি থ্রেট, ব্যাকডোর অ্যাটাক, তারপর প্রিভিলেজ এসকেলেশন, তারপর আনঅথরাইজড অ্যাক্সেস, আরবিট্রারি এক্সিকিউশন, তারপর ডিনাল অফ সার্ভিস অ্যাটাক। দেন আর তৃতীয় নম্বর যেটা অ্যাপ্লিকেশন থ্রেট, অ্যাপ্লিকেশন থ্রেটের মধ্যে আমরা দেখতে পারবো হলো ইমপ্রপার ডাটা বা ইনপুট ভ্যালিডেশন বা SQL ইনজেকশন, ইমপ্রপার এরর হ্যান্ডলিং এক্সেপশন ম্যানেজমেন্ট, আর দেন হলো ক্রিপ্টোগ্রাফি অ্যাটাক, ব্রোকেন সিজন ম্যানেজমেন্ট, বাফার ফ্লো ইস্যু, ইনফরমেশন ডিসক্লোজার, সিকিউরিটি মিসকনফিগারেশন, আর হলো কি অথেন্টিকেশন অ্যাটাক। এখন এই প্রতিটা বিষয় যদি আমি একটা একটা করে যদি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে এই টিউটোরিয়ালটি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লং হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা হলো জাস্ট আমি আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট আইডিয়া দিয়ে রাখলাম যে কোন সেক্টর পর কোন সেক্টরগুলো নিয়ে আমাদেরকে মানে মনে রাখতে হবে। এখন আপনারা চাইলে অনেকে বলবে যে এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট এগুলো বুঝে নেওয়ার না, এই জিনিসগুলো এই সেক্টরগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যদি মনে রাখেন এরপরে যখন আমরা কাজ করবো প্র্যাকটিক্যালি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালিও ও মানে এখন এটা বলতে নেই, তারপরে ওরা বলতে হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। এখন অনেকেই বলবেন যে ভাই এগুলো তো নর্মালি আমাদেরকে যে কোনো টিউটোরিয়াল আমরা এগুলো দেখি। এখন ভাই অন্য টিউটোরিয়াল আপনারা দেখেন, কিন্তু আমি এটা তো এডুকেশনাল পারপাসে আমাদেরকে বুঝাইতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে কিছু একটা ব্যাপার আছে ইউটিউবে। এখন এখানে দেখেন ইনফরমেশন গ্যাদারিং, স্পুফিং বা MITM অ্যাটাক, এগুলো যদি আমি নর্মালি বলি, এগুলো আমি আপনাদের জন্য রেডি করে রেখে দিয়েছি, আমার নিজের টিউটোরিয়াল বানানো আছে, ঠিক আছে? PC কন্ট্রোল ওয়াইড অ্যাটাকের, তারপর মোবাইল রিমোট কন্ট্রোল ইউজিং লোকাল, দেন ওন ভাইরাস কীভাবে তৈরি করতে হয়, USB এক্সপ্লয়টেশন, তবে CCTV IP ক্যামেরা কীভাবে নিতে হয়, প্রতিটার মধ্যেই আমার টুলস দিয়ে আমি সব সেট করে রেখেছি যে আপনাদেরকে আমি বুঝাবো এটা, ঠিক আছে? তো MITM অ্যাটাক এখানে দেওয়া আছে, ওকে। তারপর হলো ফিশিং অন সাইট, দেন বাইপাস অল এভি বোনাস স্কিপ, এটা আমি এটা এমনিতে স্কিপ দিয়েছি, ইনস্টাগ্রাম হ্যাকিং অ্যাটাক। তো যাই হোক, এগুলো আমি জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদেরকে আমি বুঝালাম, ঠিক আছে? তো আমি আশা করি যে আমি চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো, আমি যেহেতু এর আগে বলেছি যে আমি যথাসাধ্য চেষ্টা করবো এগুলো আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করার জন্য। হয়তো বা টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে হয়তো বা আমি ফুল ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, বাট আমি চেষ্টা করব যে যে কয়টা সেক্টর এখানে আছে, যেমন ইনফরমেশন গ্যাদারিং কীভাবে করতে হয়, স্পুফিং, ইমেল স্পুফিংও কিন্তু একটা এক্সট্রা একটা এখানে আরেকটা অ্যাড হওয়া দরকার ছিল, সেটাকে বলা হয় বম্বিং। হয়তো এটার মধ্যে হয়তো অ্যাড না করলেও হয়, বাট এক্সট্রা আরেকটা জিনিস, ব্যাকডোর কীভাবে ক্রিয়েট করতে হয়। তারপর হলো যে SQL ইনজেকশন নিয়ে পর আমি একটা মানে টিউটোরিয়াল একটা প্লে লিস্ট আমি বানাবো, আমি চিন্তা ভাবনা করেছি। তো এই হলো কি মানে ধৈর্য হতে হবে না, হয়তো আমি রিসোর্স এগুলো দেখিয়ে দিলাম,
আপনারা যারা চাইবেন, যারা ওয়েট করতে পারবেন বা ধৈর্য হারা, তারা কিন্তু নর্মালি এই রিসোর্সগুলোই কিন্তু আমরা গুগলের মাধ্যমে বা বিভিন্ন সাইট থেকে আমরা এই জিনিসগুলো ইনফরমেশন গ্যাদার করে ওই সব কিছু কালেক্ট করতে পারি। বা আমরা ফোরামে জয়েন করতে পারি। আমি তো এর আগে বললাম যে ফোরামে কীভাবে জয়েন করতে হয়, কিন্তু সব কিছুতেই অত ইজিভাবে বলা থাকে না। তারপর আমি কথা দিলাম, আমি চেষ্টা করবো যে আমি হয়তো বা 100% না পারি, আমি আপনাদেরকে 65% পর্যন্ত আমি হেল্প করব। বাকিটা যাতে আপনাদেরকে ডানে বামে নর্মালি একটু জাস্ট গুগলে যে দু একটা স্পেলিং দিলে যাতে আপনাদের 100%টা ক্লিয়ার হয়ে যায়, সেই সিস্টেম করেই আমি রেখেছি। সো এরপরে আমাদের যে নেক্সট টপিক সেটা হলো যে দ্য ফলোইং আর দ্য 5 phases অফ হ্যাকিং। ওকে, সাধারণ ভাষায় বলতে গেলে এটা গাইডলাইনের পর্যায়ে পড়ে। হ্যাকার যে কোনো কাজ বা প্রজেক্ট কার্যকরের জন্য যে বিষয়গুলো এর অনুসরণ করে সেগুলো হলো, এক হলো রিকগনিশন্স, দেন স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, ক্লিয়ার ট্র্যাক। এখন রিকগনিশন্স যদি আমি এক্সপ্লেইন করি, সর্বপ্রথম সিস্টেমে অ্যাটাক পারফর্ম করতে হলে আমাদেরকে আগে টার্গেট সিস্টেমে ইনফরমেশন গ্যাদার করতে হয়। লাইক দ্যাট, ভিকটিমের বা টার্গেট সিস্টেমের নেটওয়ার্ক রেঞ্জ কি, কোন আইপিতে সে কানেক্ট, এবং তার ডিএনএস ডিটেল, ডোমেইন ডিটেল ইনফো, এমপ্লয় ডিটেল অ্যান্ড ইমেল ইনফো, দেয়ার অ্যাড্রেস, এগুলো সর্বপ্রথম ফেসেস এ কালেক্ট করে নিতে হয়। সো আমাদের এই ইনফো দুইটি ফেসে আমরা মানে কালেক্ট করতে হয়, সেটা হলো কি অ্যাক্টিভলি আর প্যাসিভলি। ওকে, এখন এই মানে রিকগনিশন্সের আমি একটা সিম্পলি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি দেখাতে চাই। আমি ভেবেছিলাম যে আমি পরে দেখাবো, পরে এক্সপ্লেন করবো, তারপর আমি নর্মালি ভাষায় বুঝি যে এটা কি অ্যাকচুয়ালি, খুব ইজি হয়ে যাবে সবার জন্য। সেটা হলো যে আমরা যদি একটা ব্রাউজার সিলেক্ট করে নিই আমরা, ওকে, আমরা যদি এখানে চলে যাই google.com, ওকে, এখানে যদি আমি সার্চ করি হলো যে চেক করা যায়। আমরা তো যখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো তখন আমরা কানিনিয়াস টার্মিনালের মাধ্যমে আমরা দেখতে পারবো। আমি যদি এটা ওপেন করি, অনেকগুলো পাওয়া যাবে ওয়েবসাইট যার মাধ্যমে ইনফরমেশন গ্যাদার করা যায়। যেমন হুইজ লুকআপ, এখানে যদি আমি লিখি, ডোমেইনটা দিয়ে দিই facebook.com, জাস্ট ফেসবুক দিয়ে দেখাচ্ছি। ওকে, I'm not robot. Okay. Go. Okay. এই যে এখানে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেন্ট, দেন রেজিস্টার ওআরজি ফেসবুক দিয়ে, বা রেজিস্ট্রেন্ট কান্ট্রি, রেজিস্ট্রেন্ট আর রেজিস্টার, দেন হলো ডেট দেওয়া আছে, নেম সার্ভার দেওয়া আছে, দেন কন্ট্যাক্ট যে ইনফরমেশন সেটা এখানে দেওয়া আছে, তাদের আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি লোকেশন দেওয়া আছে, অ্যান্ড দেন আইপি হিস্ট্রি, যে জিনিসগুলো আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এভাবেই নর্মালি কালেক্ট করা যায়, সেটাকে এভাবে কিন্তু ইনফরমেশন কালেক্ট হয়। তো রিকগনিশন্সটা হলো এভাবেই। আবার অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আমি আস্তে আস্তে মানে আপনাদের সাথে এক্সপ্লেইন করবো, সেভাবে এগুলো কালেক্ট করা যায়। যে ওয়েবসাইটের সব ডিটেলস, ডোমেইন নেম থেকে শুরু করে ডোমেইন আইডি, দেন এটা কত সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে, সব কিন্তু ডিটেলস এভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, সো আমি মানে এটাই বুঝালাম যে কীভাবে ইনফরমেশন রিকগনিশন্সের যে ভিকটিমের ইনফরমেশনগুলো গ্যাদার করতে হয়, জাস্ট আমি ফেসবুক দিয়ে বুঝালাম। ওকে, তো অ্যাক্টিভলি ইনফরমেশন গ্যাদার করা আর প্যাসিভলি ইনফরমেশন গ্যাদার করা, এটা বুঝতে হবে। তো মূলত সিকিউরিটি অ্যাটাকেই শুধু অ্যাক্টিভ এবং প্যাসিভে উল্লেখিত হয়। তো অ্যাক্টিভলি হলো মানে কমিউনিকেটের মাধ্যমে কিছু টুলস লাইক এনম্যাপের মতো আরও কিছু টুলস আছে যা দিয়ে আগামীতে আমি প্র্যাকটিক্যালে আমরা কাজ করব। তো যেসব ধারায় টার্গেট থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়
ওটাকে মানে বলা হয় নর্মালি যে অ্যাক্টিভলি, ঠিক আছে। আর প্যাসিভ ইনফরমেশন যদি বলি আমি, তাহলে যে ইনফরমেশনগুলো আমরা পাবলিকলি পেয়ে থাকি, যেমন ফেসবুক, গুগল, সহজভাবে বলতে গেলে সোশ্যাল সাইটগুলো থেকে যে ইনফরমেশনগুলি আমাদের টার্গেট পাবলিশ করে রাখে, সেই ইনফরমেশন যখন আমরা এখান থেকে নেই বা গ্যাদার করে নিই, সেটাকে বলা হয় প্যাসিভ ইনফরমেশন। ওকে, এখন আসি স্ক্যানিং মূলত প্রি অ্যাটাক ফেসেস। ওকে, কোনো টার্গেট সিস্টেমে অ্যাটাক করার আগে ফেসেসকেই প্রি ফেসেস বলা হয়। এর মাধ্যমে আমরা জেনে থাকি ভিকটিমের কোন কোন পোর্ট ওপেন আছে, কোন কোন সার্ভিস চালু আছে, এবং ভার্সন নেম, কোন কোন ভলনারেবিলিটি আছে, এবং সে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে। তো এগুলো স্ক্যানিংয়ের মাধ্যমেই চেক করতে হয়। তো এই সমস্ত ইনফরমেশন গ্যাদার করি আমরা একমাত্র স্ক্যানিংয়ের মাধ্যমে, যা আমি এর আগে একটা সিম্পলি একটা ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম। যদি আপনারা ওই ভিডিও মেটাসপ্লয়েডের ভিডিওতে দেখেন বা চেক দেন, তাহলে কিন্তু একটু ক্লিয়ার হবেন। তো না হলে পরবর্তীতেও আমি দেখাবো যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে। ওকে, তো গেনিং আমরা ভিকটিমের বা সিস্টেমের অ্যাক্সেস চাই। অবভিয়াসলি এই সিস্টেমে অ্যাক্সেস আমরা গেইন করে থাকি। মূলত টার্গেট থাকে আমাদের যে সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার, তা সাকসেসফুলি গেইন করা বোঝায়। এটা যে কোনো ওয়েতেই করতে পারি, ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, বিভিন্ন প্রক্রিয়াতে ওই বেসিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, বা পাসওয়ার্ড ক্র্যাক করে, বা ইউজার আমরা যে পাসওয়ার্ড ক্র্যাকের মাধ্যমেই যখন আমরা ইউজার টেবিলে ইউজারটা দিয়ে যখন আমরা প্রবেশ করে ফেলি, তো অ্যাক্সেসের পরেই আমাদের কাজ শেষ না, এটাকে মেইনটেনেন্স করতে হয়, ঠিক আছে। যেটা হলো কি আমাদের পরের যে অপশনটা মেইনটেনিং অ্যাক্সেস। ওকে, তো এর কারণ কি আমরা অ্যাক্সেস করলাম পাসওয়ার্ড জেনে, কিন্তু যে কোনো সময় আমাদেরকে ওই সিস্টেমে প্রবেশ পথ করে রাখার জন্য নানান প্রক্রিয়া মেনটেন করে রাখতে হয়। যেমন রিমোটলি অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে এটা ওইখানে কারণ বিকজ ভিকটিম যাতে না বুঝতে পারে, ভিকটিম যাতে অ্যালার্ট না হয়, সেই জন্য তো আমাদেরকে এটা মেনটেন করে বা ওই সিস্টেমটাকে মেনটেন করে আমাদের ওইখান থেকে বের হতে হবে, তাই না? তো ওই অ্যাক্সেসের পরেই যদি আমরা ওইখানে কাজটা শেষ করে দিই, তাহলে কিন্তু আর হলো না। বিকজ আমাদেরকে একটা প্রক্রিয়া সৃষ্টি করে ওখান থেকে বের হতে হবে, সব কিছুটা মেনটেন করে বের হতে হবে যে ওইখানে কোনো কিছুই হয় নেই। বিকজ যখন একটা হ্যাকার বা একটা হ্যাকিং পর্যায়ে কাজের ক্ষেত্রে যখন একটা সিস্টেমে অ্যাক্সেস না হয়, তখন কিন্তু এটা বুঝতে দেওয়া যায় না। যে এই জন্য কী করা হয়, রিমোটলি অ্যাক্সেস নেওয়ার জন্য হয়তো পেলোড সেট করে রাখা হয় এখানে, বা ব্যাকডোর ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো এই জিনিসটাকে কিন্তু মেনটেনিং অ্যাক্সেস বলা হয়, ঠিক আছে। এখন যদি বলি যে ক্লিয়ার ট্র্যাক ফেসেস কি, এই যে আমরা এত কিছু করলাম, তার ওই ভিকটিমের আর সিস্টেমে যখন আমরা প্রবেশ করলাম বা অ্যাক্সেসটা নিলাম, দেন আমরা পেলোড যদি তৈরি করি, দেন ওইখানে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করব, তাই না? তো দেন আমরা যদি ব্যাকডোর তৈরি করি বা পেলোড সেট করে রাখি, বা আমাদের একটা অ্যাক্টিভিটি কিন্তু ওইখানে থাকবে হিস্টোরি হিসেবে। যখন আমরা ব্রাউজার দিয়ে যখন কোনো ব্রাউজিং করি, দেন আমাদের যে একটা হিস্টোরি ডেটা থেকে যায়, সেই জিনিসটা তো যখন ওই ভিকটিম যখন তার ডিভাইস যখন দেখবে, চেক দিবে, ঠিক আছে, তখন সে তো অবভিয়াসলি বুঝতে পারবে যে না, তার সিস্টেমের মধ্যে আরেকজন কেউ একটা অ্যাক্সেস নিচ্ছে, ইভেন কি তার এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে, ফাইল ক্রিয়েট করা আছে, বা বিভিন্ন রোম ক্রিয়েট করা, কি লগা সেট করা, এগুলো যে টোটাল হিস্টোরিগুলো, সেইগুলো এই ক্লিয়ার ট্র্যাক ফেসেস মাধ্যমে এটা ক্লিয়ার করে নিতে হয়। আর এই ক্লিয়ার করাটাকে কিন্তু ক্লিয়ার ট্র্যাক ফেসেস বলা হয়, ঠিক আছে। তো আই হোপ এটা সিম্পলি বুঝাতে পারলাম যে এই পাঁচটা জিনিস কিন্তু সর্বপ্রথম হ্যাকারের ইন্টেনশন থাকে যে কোনো কাজ বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল এই পাঁচটা এক্সপ্লেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন নেক্সট যে টপিকসটা, তো এথিক্যাল হ্যাকিং কি সেটা তো আমরা সবাই বুঝতেই পেরেছি, তাই না? সো এথিক্যাল হ্যাকিং কম্পিউটার সিস্টেম, ওয়েব সার্ভার অন আর ওয়েব অ্যাপ্লিকেশন এবং নেটওয়ার্কের দুর্বল পয়েন্টগুলো বের করে এবং তার স্ট্রাকচারকে প্রোটেক্ট করাকে এথিক্যাল হ্যাকিং বলা হয়। ইটস নট কল অফেন্সিভ, ইটস ডিফেন্সিভ অবভিয়াসলি। এথিক্যাল হ্যাকিং কি
পেন টেস্টার বলা হয়ে থাকে। মানে মাঝে মধ্যে আমি বিভ্রান্ত পেন টেস্টিং হয়তো বা এটা একটা কাজের নাম বা একটা টুলসের নাম না, এথিক্যাল হ্যাকারদেরকেই পেন টেস্টার বলা হয়ে থাকে, আর তারা অলওয়েজ ডিফেন্সিভ হিসেবেই কাজ করে। ওকে, এখন যদি দেখি আমি এখানে যে টপ লিনাক্স অফ ডিস্ট্রো অফ এথিক্যাল হ্যাকিং, ঠিক আছে, মানে এথিক্যাল হ্যাকিংয়ে কোন কোন মানে লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেগুলো হলো কালি লিনাক্স, প্যারেট সিকিউরিটি ওএস, ব্যাকটার্স, সাইবার হক, আর হলো ব্যাকবক্স, বাকট্রাক। মানে মেইনলি টোটালি কিন্তু মানে 95% ইউজ করা হয় কালি লিনাক্স আর প্যারেট। ওকে, এখন আমরা যদি এটা যাচাই করতে চাই, অনেক মানে ওএস আছে মানে কাজ করার জন্য, বাট সবচেয়ে ভালো ফিচার্স আমরা পেয়ে থাকি কালি লিনাক্স আর প্যারেট সিকিউরিটি ওএস থেকে, ঠিক আছে। যদি আমরা এখানে ওপেন করি, এখানে যদি আমরা 1 সেকেন্ড, এখানে কি কি আছে, 6টা আছে, ঠিক আছে, আমাদের 6টার নাম তো জানলাম। ওকে, sorry, okay. আমরা এখানে দেখতে পারতেছি যে কালি লিনাক্স, দেন ব্যাকবক্স নামে একটা ওএস আছে, ব্যাকবক্স। আর কালি লিনাক্সের এর আগে যে নামটা ছিল সেটা হলো ব্যাকট্র্যাক ছিল। ওকে, তারপর থেকেই এটা কালি লিনাক্সে পরিণত হলো। ব্যাকবক্স আছে এখানে, দেন প্যারেট সিকিউরিটি ওএস আছে, তারপর হলো ব্ল্যাক আর্টস আছে। ওকে, তবে যে বাকট্রাক এটাও আছে, ডেফট লিনাক্স আছে, তারপর হলো সামুরাই ওয়েব টেস্টিং ফ্রেমওয়ার্ক। সো সবগুলো থেকে এরকম অনেকগুলো ওয়েস এখানে আমরা দেখতে পারবো। আমরা যদি টোটালি মানে কাউন্ট করতে যাই তাহলে কিন্তু অ্যাট লাস্ট আমরা এখানে দেখতে পারতেছি যে 12টা, বাট ম্যাক্সিমামে ইউজ হচ্ছে যে কালি লিনাক্স আর প্যারেট ওএস আর উবুন্টু, ঠিক আছে। এই 3টা ওএসই নর্মালি ব্যবহৃত হচ্ছে। বাট এখন মূলত কথা হলো যে লিনাক্স এটা আমরা অনেকেই জানি, তাই না? ওকে, এখন চলে যাই লিনাক্স সম্বন্ধে আমরা অনেকেই জানি, ঠিক আছে। আমি এর আগেও লিনাক্স থেকে লিনাক্স নিয়ে পিডিএফ ক্রিয়েট করেছিলাম, উবুন্টু নিয়ে পিডিএফ ক্রিয়েট করেছিলাম। সময় হলে আমি এটা দিয়ে দিব বা কমেন্ট সেকশনে আমাকে জানালে আমি এটা দিয়ে দিব। সো এখন আমরা লিনাক্স সম্বন্ধে অনেকেই জানি বা অনেকেই জানি না। আমি এই টিউটোরিয়ালটি মানে স্টার্ট করেছি, আমি জানি যে বিগিনার থেকে যদি অ্যাডভান্স কেউ থাকে তাহলে অবভিয়াসলি আমার যদি ভুল ভ্রান্তি হয় তাহলে তারা আমাকে নোটিস করবে অবভিয়াসলি, কারণ মানুষ মাত্রই কি ভুল, তাই না? তো আমি এটা বিগিনার থেকে যেহেতু স্টার্ট করেছি, তো আমি জানি যে অনেকেই লিনাক্স সম্বন্ধে আইডিয়া নেই যে লিনাক্স অ্যাকচুয়ালি কী বা লিনাক্স ব্যবহার করতে হয় কীভাবে। আমরা তো জানি কালি লিনাক্স সম্বন্ধে, তাই না? অনেকেই জানি কালি লিনাক্স সম্বন্ধে, বাট আমরা প্যারেট সম্বন্ধেও জানি, প্যারেট সিকিউরিটি ওএস সম্বন্ধে জানি, আমরা এই ওএসগুলো সম্বন্ধে জানি, কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে লিনাক্স জিনিসটাকে এটা ব্যবহার করতে হয় কীভাবে, ঠিক আছে। তো এরপর যে এখন যে নেক্সট টপিকটা সেটা হলো কি আমরা লিনাক্স নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। আমি জানি টিউটোরিয়ালটা খুব বড় হয়ে যাচ্ছে, তারপর আমি এখন একটু লিনাক্স নিয়ে মানে যদি এক্সপ্লেন করি তাহলে এটা অনেকের কাছে হয়তো বা একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেন তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে হোয়াট ইজ লিনাক্স, ঠিক আছে। মানে লিনাক্সটা নিয়ে একটু আমি চাচ্ছি যে লিনাক্স নিয়ে সবার মধ্যে একটু ধারণাটা একটু ইজি হোক, মানে যেহেতু সর্বপ্রথমে আমি বলেছিলাম যে জটিল বিষয়টাকে আজকে ইজিভাবে করবো, তো দেখি আমি কতটুকু চেষ্টা করে আপনাদেরকে এটা সহজভাবে নিয়ে আসতে পারি। যদি আমি আপনাদের সবাইকে বোঝাতে পারি তাহলে এটা আমার জন্য সার্থক। ওকে, তো আমরা জানবো লিনাক্স কি। অ্যাকচুয়ালি লিনাক্স জানতে হলে আমাদেরকে অপারেটিং সিস্টেম সম্বন্ধে আগে জানতে হবে। একজন কম্পিউটার ইউজার হিসেবে আমাদের জানা দরকার এটা। এছাড়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে না হলে কিন্তু, যদি আমরা ওয়ার সম্বন্ধে আইডিয়া না রাখি, ঠিক আছে।
যেহেতু আপনি চাচ্ছেন এই সেক্টর নিয়ে কাজ করতে আগ্রহী, তাহলে অবশ্যই ওএস নিয়ে ভালো ধারণা রাখা দরকার। ওকে, এখন আসি আমরা ওএস এ। হোয়াট ইজ ওএস? আই মিন অপারেটিং সিস্টেম। ওএস কি? অপারেটিং সিস্টেম বলা হয়, ঠিক আছে। ইজিলি বলতে গেলে অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটা কম্পিউটার ইউজার বা হার্ডওয়্যারের সাথে এক প্রকার সংযোগ স্থাপন করে বা তৈরি করে এবং ব্যবহারকারী কর্তৃক বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর একটি পরিবেশে সৃষ্টি করে দেয়, ঠিক আছে। মূলত আমরা এতটুকু বুঝি যে ওএস ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ যাই বলি সেটা অচল। মানে ওএস আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। ওকে, সো কারণ কম্পিউটার হার্ডওয়্যার সম্মুখে কার্যকর এবং নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি অপরিহার্য, রাইট। এটা অ্যাকচুয়ালি মানে যারা কম্পিউটার স্টার্ট করতে জানে তা নর্মালি এতটুকু হয়তো বা বুঝিয়ে না বলতে পারবো, এতটুকু হয়তো সবার ধারণা আছে, ঠিক আছে। ওএস এর পরের টপিক্সটাই কিন্তু আসে কার্নেলের। আমি সর্বপ্রথম বলেছিলাম যে মানে লিনাক্স আগে যদি বুঝতে হয় আমাদের, তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ওএস নিয়ে, ঠিক আছে। ওএস এর কার্নেল যখন আমাদেরকে মানে কার্নেল আর ওএস এর প্রতি যে এটা ধারণাটা আসবে, তারপরেই আমরা লিনাক্সটাকে ভালোভাবে বুঝতে পারবো। ওকে বন্ধু, অপারেটিং সিস্টেমে মানে যে অংশটি হার্ডওয়্যারের সাথে একটি কানেকশন বা সংযোগ স্থাপন করে মূলত তাকেই কার্নেল বলা হয়। এটা মূলত প্রসেসর, র্যাম এবং অনেক অন্যান্য হার্ডওয়্যার ডিভাইসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। এটি অপারেটিং সিস্টেমের এক মৌলিক অংশ। কার্নেল আবার কিন্তু দুই প্রকার, আমি এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, ঠিক আছে। কার্নেল হলো দুই প্রকার, এক হলো মনোলিথিক কার্নেল আর একটা হলো মাইক্রোনেল কার্নেল, ঠিক আছে। ওকে, সিস্টেমের কর্মক্ষমতা মানে যে মনোলিথিক কার্নেলের কথা বলি, যে ওটা অপারেটিং সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য অপারেটিং সিস্টেমের সকল কোড, কার্নেল, অ্যাড্রেস স্পেস সম্পাদন করে যে কোনো মাইক্রো কার্নেল কোডগুলোকে ইউজার স্পেস সম্পাদন করে যাতে অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানো যায়, ঠিক আছে। আর দুই ধরনের কার্নেল সুবিধাসমূহ সমন্বিত তৈরি করে হাইব্রিড কার্নেল, ঠিক আছে। মূলত কার্নেল যদি আমরা যেহেতু কার্নেল নিয়ে যে এক্সপ্লেন করতেছি, কার্নেল শুধু কিন্তু অপারেটিং সিস্টেম বলতে আমরা যে পিসি বা ল্যাপটপ বোঝাচ্ছি সেগুলোই কিন্তু না, ঠিক আছে। মানে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড বলি, যদি ফোনের দিক থেকে দেখি যে স্যামসাং, তারপর হলো আইফোন, তারপর হলো মানে যে কোনো অ্যান্ড্রয়েড মানে ডিভাইসেরই কিন্তু সব ওগুলো কিন্তু ওএস এর কাতারেই বলে, ঠিক আছে। ওগুলোর মধ্যেও কার্নেলের একটা মানে বৈশিষ্ট্য এখানে আছে, কার্নেল থাকতেই হবে। কার্নেল ছাড়া কিন্তু কোনো ওএসই মানে কাজ সম্পাদন করতে পারে না, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম যে আবার এই ধরনের কার্নেল সুবিধাসমূহ সমন্বিত তৈরি করে হাইব্রিড কার্নেল মূলত মনোলিথিক কার্নেল সহজ করে ডিজাইন এবং গতি, আর মাইক্রো কার্নেল যেটা কথা সেটা হলো মডিউল এক্সটেন্ড করার ক্ষমতা তৈরি করে দেয় হাইব্রিড কার্নেলে। ওকে, এটা হলো দুইটা কার্নেলের মানে কাজ মূলত। আর একটু এক্সপ্লেন যদি করে বলি আমি, কার্নেল আমাদের কেন দরকার যদি বলি, আমাদের ওএস এ বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্ট আমাদের ওএস এ বা ফোনে দেখা যাবে। ফর এক্সাম্পল প্রথমে বলেছি প্রসেসর, স্টোরেজ, র্যাম, ডিসপ্লে, এছাড়া আরও অনেক। যদি বলি ওয়াইফাই মডিউলস, ব্লুটুথ মডিউলসের জন্য আমাদের এমন একটি সেট আপ চাই, বা যদি বলি এমন একটি সিস্টেম চাই যেটা ওই হার্ডওয়্যারের রিসোর্সকে ঠিকভাবে ব্যবহার করতে পারে এবং আমরা যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করি তা ওই পর্যন্ত যাতে পৌঁছাতে পারে। ওকে, ফর এক্সাম্পল আমার কাছে একটি অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যার আছে, ওটা পিসিতে বা মোবাইলে ইনস্টল আমাকে করতে হবে, আমি করলাম। যখন ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাব তখন ওই অ্যাপ্লিকেশনে যদি অডিও হয় তাহলে
ওটা চাবে যে আমরা ডিভাইসের অডিওতে যাতে অ্যাক্সেস পায় এরকম একটা পারমিশন আমাদের কাছে চাবে, তাই না? যে কোনো সফটওয়্যার আমরা যখন ইনস্টল করবো তখন একটা পারমিশন চাবে যে সে হার্ডওয়্যারের সাথে যাতে অ্যাডজাস্ট হতে পারে, ঠিক আছে? মানে ওই হার্ডওয়্যার থেকে অ্যাক্সেসটা দেওয়ার জন্য এরকম একটা কিছু রিকোয়ারমেন্ট চাবে। আমাদের কাছে ওই অথরিটি দরকার যাতে পারমিশনটা দেয়া যায়। মানে একটি সফটওয়্যারে আমরা যাই করি না কেন তার পারমিশন ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে কানেক্ট করিয়ে দেয় কিন্তু কার্নেল। ওকে, কার্নেল এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা সিপিইউ মেমোরি আর ডিভাইসের মাঝে স্থাপন করে। মানে অ্যাপ্লিকেশন এক পাশে, কার্নেল মাঝখানে, আর আরেক পাশে হলো সিপিইউ মেমোরি ডিভাইস। ওকে, সহজে মানে যদি বলি তাহলে হলো অ্যাপ্লিকেশনের সমস্ত পারমিশন বা সমস্ত মানে যাবতীয় কাজ ওটা হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছানো কি কার্নেলের কাজ থাকে, ঠিক আছে? বা হার্ডওয়্যার থেকে নিয়ে দেয় পারমিশনটা, এটাই হলো কার্নেলের কাজ মূলত। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম যে কার্নেল কি। ওকে ওকে, এখন আসি মূল বিষয়ে। আমরা এখানে যদি এখন আমাদের যে টপিকসটা থাকবে সেটা হলো লিনাক্স। ওকে, এখন হলো আমাদের মূল বিষয়টা হলো কি লিনাক্স। মানে ওএস নিয়ে আমাদের ধারণা হলো, কার্নেল নিয়েও ধারণা হলো। এখন আমাদেরকে মেন যেটা করতে হবে লিনাক্স, কারণ সর্বপ্রথম বলেছিলাম যে লিনাক্স বোঝার আগে আমাদেরকে ওএস আগে ভালো মতন বুঝে নিতে হবে। লিনাক্স হচ্ছে একটি মনোলিথিক কার্নেল। ওকে, এই কার্নেলের সাথে বিভিন্ন সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার জুড়ে দিয়ে তৈরি হয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। সাধারণভাবে অনেক লিনাক্সকে অপারেটিং সিস্টেম বলে থাকে। এটি আসলে কোনো অপারেটিং সিস্টেম নয়, এটি মূলত কার্নেল। এই কার্নেলের উপর ভিত্তি করেই নির্মিত অপারেটিং সিস্টেমকে বলা হয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। সো লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে শত শত অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে, আর সেগুলোর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো ডেবিয়ান, ওকে, রেড হ্যাট, এন্টারপ্রাইজ লিনাক্স, তারপর হলো CentOS, তারপর হলো ফেডোরা, লিনাক্স মিন্ট, উবুন্টু, ওপেন সোর্সে ইত্যাদি। এগুলো হলো মানে একটু জনপ্রিয়। তাই কেউ যদি বলে যে তিনি লিনাক্স ব্যবহার করেন তাহলে তিনি লিনাক্স ভিত্তিক যে কোনো একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করার কথা বলছেন। ওকে, মানে এক্স্যাক্টলি যে লিনাক্স কিচ্ছুই না, মানে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো কী কী আমি সেগুলো তো বললামই, সেগুলি ব্যবহার করতেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এই হলো লিনাক্স। ওকে, এরপর আমরা যে টপিকে চলে যাব যে টাইপ অফ হ্যাকিং। ঠিক আছে, টাইপ অফ হ্যাকিং এর মধ্যে আছে নেটওয়ার্ক হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং, কম্পিউটার বা সিস্টেম হ্যাকিং, পাসওয়ার্ড হ্যাকিং, ইমেল হ্যাকিং। এখন আমরা এগুলো এক একটা এক্সপ্লেইন করব। সেটা হলো যে নেটওয়ার্ক হ্যাকিং। ওকে, নেটওয়ার্ক হ্যাকিং বলতে ডিরেক্ট ওয়াইফাই হ্যাকিংকে বোঝায় না। একটি নেটওয়ার্ক হ্যাকিং করতে হলে ওই নেটওয়ার্কের সমস্ত ইনফরমেশন আগে গ্যাদার করতে হবে। ওই নেটওয়ার্কটাকে ডাউন করতে হবে, বা ডাউন করার জন্য যা যা করতে হবে তা করে নিয়ে নেটওয়ার্কের ইনফরমেশন গ্যাদারের একটি সিম্পলি ভিডিও এর আগে আমি পাবলিশ করেছিলাম Nmap বা মেটাসপ্লয়েটের ধারায়। আপনারা চাইলে ওই ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, এছাড়া চাইলে আপনারা দেখতে পারবেন। এবং যাতে বিষয়টি সহজ হয়, আগামীতে আরও কিছু অ্যাডভান্সভাবে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আমি বারবার বলছি যে এখন যে এক্সপ্লেন করছি আমরা, এটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বা বুঝবেন, যাতে কি আগামীতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন যাতে কোনো কোয়েশ্চেনের মুখোমুখি আমাদের না হতে হয়। ঠিক আছে, সো এই জন্য বেসিকটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি, দেন আমরা অ্যাডভান্সে যখন কাজ করবো বা প্র্যাকটিক্যালি কাজ করবো তাতে খুব ইজি মনে হবে আমাদের কাছে। ঠিক আছে, একে অপরকে আমরা হেল্প করতে পারবো। সেকেন্ড যেটা আসে সেটা হলো ওয়েবসাইট হ্যাকিং। অবশ্যই ওয়েবসাইট হ্যাক করতে হলে ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন গ্যাদার করে নিতে হবে।
আর একটু ওয়েবসাইটের ইনফরমেশন কীভাবে ওয়েবসাইটের মাধ্যমেই করতে হয় তাও আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, হুইজ লুকআপের মাধ্যমে। ওকে, যখন লিনাক্সে প্র্যাকটিক্যালি করব তখন আরও ক্লিয়ার হয়ে যাব আমরা সবাই যে কীভাবে মানে ওয়েবসাইটে ইনফরমেশন গ্যাদার করতে হয়, যে কীভাবে সাবডোমেন ইনফরমেশন নেওয়া যায়, কোন সার্ভিস সে ব্যবহার করছে, কোন পোর্টগুলো চালু আছে এবং vulnerability আছে নাকি যাচাই করে দেন অ্যাটাক পারফর্ম করা হয়। আর এটাই হলো ওয়েবসাইটের হ্যাকিংয়ের মানে বেসিক যে কাজগুলো, সেটা হলো ওয়েবসাইট হ্যাকিংয়ের কাজগুলো। এরপর আসি আমরা কম্পিউটার বা সিস্টেম হ্যাকিং নিয়ে, ঠিক আছে। কোনো সিস্টেমকে হ্যাক করতে হলে সেই সিস্টেমকে আগে কম্প্রোমাইজ করে নিতে হয়, সিস্টেমের ইনফরমেশন গেইন করতে হয়। সাপোজ আমরা একটা সিস্টেমকে হ্যাক করে কি করতে পারি, আমরা সিস্টেমে ইনফরমেশন ডিল করতে পারি, সিকিউর ইনফরমেশনগুলো বের করে নিতে পারি, মানে আমাদের ইচ্ছে মতো যা খুশি করতে পারি। ওই সিস্টেমে কি লগার সেট করে রাখতে পারি আমরা, কি লগার কি সেটা নিয়েও আমি টিউটোরিয়ালে আমি এক্সপ্লেইন করব। দেন র্যাট এটিসি আমরা ওখানে সেট করতে পারি, র্যাট নিয়েও আমি এক্সপ্লেইন করব, কোনো সমস্যা নেই, এটা আমার কথা দিলাম আমি। দেন সেট করে রাখতে পারি। তো পরবর্তীতে আমরা চাইলে সিস্টেমের স্ক্রিনশট নিতে পারি, ওইখান থেকে তার মাইক্রোফোনের অ্যাক্সেসটাও আমরা নিতে পারি, সে কার সাথে কন্ট্যাক্ট করতেছে বা কী করতেছে। মানে আমি সিস্টেম বলতে শুধু আমার কম্পিউটারকে বোঝাচ্ছি না, সিস্টেম বলতে আমি যে কোনো অপারেটিং সিস্টেমকে বা যে কোনো ওয়েসকে বোঝাচ্ছি, এখানে অ্যান্ড্রয়েডকেও বোঝাচ্ছি, ঠিক আছে। তার মাইক্রোফোন বা তার ওয়েব ক্যামের অ্যাক্সেসও আমরা নিতে পারি, যেহেতু মানে এটা ইললিগ্যাল, ঠিক আছে, মানে লিগ্যাল না। তারপর আমি এডুকেশনাল পারপাসে এটা বলতেছি, কীভাবে করতে সেটা আদার্সভাবে আমরা দেখবো। যদি পিসি হ্যাক করি তাহলে আমরা কুকি হাইজ্যাক করতে পারি। সো এখন এখানে প্রশ্ন আসে যে কুকি হাইজ্যাক কী, সেটা নিয়েও আমি আপনাদেরকে বলবো পরবর্তীতে, কুকি হাইজ্যাক কী বা কুকি কী। তো কিন্তু সিস্টেম হ্যাক করতে হলে তার উইকনেস অবভিয়াসলি আগে আমাদেরকে বের করে নিতে হবে, একটা সিস্টেমের উইকনেস কী আছে সেটা বের করার পরেই ওইখানে অ্যাটাক পারফর্ম করতে হবে আমাদের, এছাড়া কিন্তু আমরা অ্যাটাক করতে পারবো না, যে কোনো সিস্টেম আমরা অ্যাটাক করতে পারবো না। সাপোজ আপনার পিসিতে এখন অনেক ভালো একটা স্ট্রং মনে করেন যে সিকিউরিটি দেওয়া আছে, আপনার ফায়ার খুবই স্টিল বা ভালো একটা পর্যায়ে আছে, তাহলে তো যে কোনো মানুষ পারবে না যে আপনাকে অ্যাটাক দিতে বা আপনার অপারেটিং সিস্টেম অ্যাটাক দিতে, যে কোনো একটা উইকনেস থাকবেই বা থাকি। যদি ওই উইকনেসটাকে বের করা যায় তাহলে আমরা ওইখানে অ্যাটাক পারফর্ম করতে পারবো, ঠিক আছে। দেন আসি আমরা পাসওয়ার্ড হ্যাকিংয়ে। এটা এক্সপ্লেন করার মতন কিছুই নেই, অনেকভাবে পাসওয়ার্ড হ্যাক করা হয়, বেশিরভাগ হ্যাকার পাসওয়ার্ড ক্র্যাক করে থাকে, ঠিক আছে। যেমন আমরা মাঝে মধ্যে শুনি না যে পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের কথা, বা হ্যাকার আর ক্র্যাকার কিন্তু এক না, ঠিক আছে। হ্যাকার থেকেই কিন্তু ক্র্যাকার সৃষ্টি হয়, অন্তরে ভিন্ন না, একই, কিন্তু মনে করেন যে হ্যাকিং থেকেই মনে করেন যে ক্র্যাকিংটা আসে, ঠিক আছে। কীভাবে ক্র্যাক করে সেটা আমি বলবো, এটা খুব মজার একটা ভিডিও, ঠিক আছে, বা মজার একটা টিউটোরিয়াল হবে, যদি আমি এটা আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমি দেখাবো। ওকে, তো এটা এক্সপ্লেন করার মতো কিছুই নেই। তো অনেকভাবেই মনে করেন যে পাসওয়ার্ড হ্যাক করা যায়, ঠিক আছে। তো ক্র্যাক করতে হলে আমাদেরকে মানে সর্বপ্রথম আন্দাজ করে একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে হবে, ওইটাকে বলা হয় ক্র্যাক পাসওয়ার্ড, ঠিক আছে। যেমন সাপোজ আপনার বার্থ ডেট বা আপনার জিমেল, আপনার ফোন নাম্বার, যদি কোনো হ্যাকার আপনাকে টার্গেট করে যে আপনার পাসওয়ার্ড সে হ্যাক করবে, ঠিক আছে, বা ক্র্যাক করবে। ক্র্যাক করতে হলে সর্বপ্রথম সে কী করবে, সে আগে ইনফরমেশন কালেক্ট করবে, আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন, যে আপনার বার্থ ডেট কবে বা আপনার জন্ম তারিখটা নেবে। দেন আপনার যদি কোনো লাভার থাকে সে লাভারের নাম ইনফরমেশন নেবে, সে লাভারের যত ইনফরমেশনই সে কালেক্ট করতে পারে ওইগুলো আপনার কাছ থেকে কালেক্ট করে নেবে। দেন সে আপনার ফোন নাম্বার, আপনার জিএফএ ফোন নাম্বারটা কালেক্ট করার ট্রাই করবে। আজকালকার কিন্তু এগুলোই দিয়ে থাকি আমরা, ঠিক আছে, প্লেন টেক্সটও দিয়ে থাকি, নাম দিয়ে থাকি, কখন নাম্বার দিয়ে থাকি আমরা, এভাবেই কিন্তু। সো সে আপনার মানে পছন্দে কি কি আছে আপনার সাথে মানে চলাচল করেই কিন্তু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন সে গেইন করে নেবে, আর সেই ইনফরমেশনগুলো দিয়ে একটা পাসওয়ার্ড লিস্ট কালি লিনাক্সের মাধ্যমে
তৈরি করা যায়, কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? সো আমি দেখিয়ে দিব, ওটা খুব ইজি একটা বিষয়। যখন পাসওয়ার্ড লিস্টটি তৈরি হয়, এছাড়াও মনে করেন যে যখন এগুলো দিয়ে কিন্তু ব্রুট ফোর্স বা ওই যে হাইড্রার মাধ্যমে কিন্তু অ্যাটাকগুলো পারফর্ম করে, এরকম অনেকগুলো টুলস আছে, মানে পাসওয়ার্ড অ্যাটাকের জন্য মানে হিউজ লেভেল টুলস আছে। আর যদি বলি এই যে আরও কিছু টুলস আছে সেটা আমি পরে এক্সপ্লেন করবো এক একজন। আর সেগুলোর মধ্যে মনে করেন যে লক্ষ লক্ষ মনে করেন যে পাসওয়ার্ড ডিফল্টভাবে দেওয়া থাকে, জাস্ট আমাদের ওইখান থেকে ডাম্প করে নিতে হবে বা ওইখান থেকে পাসওয়ার্ডগুলো আমাদেরকে নামিয়ে নিতে হবে। বা এমনি তো অনলাইনে অনেক পাসওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে? পাসওয়ার্ড লিস্ট মনে করেন যে রেডিমেড পাওয়া যায়, সেখান থেকে আমরা পাসওয়ার্ড লিস্ট ব্যবহার করতে পারি বা আমাদের ইচ্ছে মতো আমরা পাসওয়ার্ড বানিয়ে নিতে পারি। যখন একটা মানে কীভাবে বোঝাই, যখন একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা পারফর্ম নেবে এটাকে, ঠিক আছে, তখন আগে ওই ওয়েবসাইটই সাপোজ একটা ইন্ডাস্ট্রিকে মানে অ্যাটাক করতে হতো, ওটা তো একটা ওয়েবসাইটই সর্বপ্রথম মেন, ওই ওয়েবসাইটটার উপরেই একটা অ্যাটাম্প নেয়। দেন কী হয়, ওই ওয়েবসাইটের মধ্যে যে কটা কিওয়ার্ড ইউজ করা হয় বা তাদের ওই ওয়েবসাইটের আন্ডারে যারা কাজ করে তারা যেই মানে ওয়ার্ডগুলো ইউজ করে, দেন ওই ওয়ার্ডগুলোকে কী করে হ্যাকাররা একটা অ্যাটাম্প নিয়ে ওইগুলো দিয়ে একটা পাসওয়ার্ড বানিয়ে ফেলে। এখন সাপোজ যে আমি আমার একটা ওয়েবসাইটের মধ্যে আমি কী ওয়ার্ড ইউজ করবো সেটা আরেকজন জানবে কীভাবে, সেগুলো হয় কালিনাস অপারেটিং সিস্টেম টুলসের মাধ্যমে বা প্যারোটের মাধ্যমে ইউজ করা হয়। তখনই কী হয়, সে পাসওয়ার্ড লিস্ট যখন রেডি হয়ে যায় তখনই মনে করেন যে 90% পাসওয়ার্ড মানে 90% ডিপেন্ডেন্ট যে আমরা ওই সাইটটা হ্যাক করতে পারবো, কারণ পাসওয়ার্ড আমরা নিতে পারবো, বিকজ ওই ওয়েবসাইটের পাসওয়ার্ডটা তো অবভিয়াসলি ওয়েবসাইটের মধ্যেই আছে কোথাও না কোথাও, তাই না? সো এটাকে বলা হয় পাসওয়ার্ড হ্যাকিং। আর ইমেল হ্যাকিং যদি বলি, ইমেল হ্যাকিং লাইক দ্যাট আমি যদি বোঝাই সহজভাবে, যে ফিশিংভাবে যদি আমি ফিশিং লিঙ্ক যদি আমি আপনার ইমেলে পাঠিয়ে দিই বা এই আপনার ইমেলটাকে হ্যাক করার জন্য আপনার ইমেলটা ইউজ করা হলো, যেটাকে বলা হয় ইমেল স্পুফিং। সাপোজ আমি কীভাবে বুঝাবো যে আপনি আমার ফ্রেন্ড, ঠিক আছে? এখন আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার লাভারকে মানে সহজ ভাষায় বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, যে আমি মানে আপনি আমার ফ্রেন্ড, ঠিক আছে? আমি এখন আপনার গার্লফ্রেন্ডকে আপনার ইমেল থেকে যদি একটা মেল সেন্ড করি, সেটাও কিন্তু ইমেল হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে যায়, তাই না? এভাবে ইমেল হ্যাকিং হয়। বা বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইমেল হ্যাক হয় বা বিভিন্ন পেলোডের মাধ্যমে হ্যাক হয়। সাপোজ আপনারা ভার্সিটিতে পড়াশোনা করেন, ঠিক আছে? অবভিয়াসলি ভার্সিটি থেকে মাঝে মধ্যে আপনাদের ফোনে বা আপনাদের নাম্বার মেল চলে যায়। এখন যদি সেই মেলটা যদি আপনার ভার্সিটি যদি আপনাকে না পাঠায়, সেটা যদি আমি পাঠিয়ে দিই, তাহলে কি হবে? আপনি সেই মেলটা যখন ওই মেলে যে লিঙ্ক থাকবে দেওয়া থাকবে, লিঙ্কে যখন প্রবেশ করবেন তখন তো অবভিয়াসলি আপনার ডিভাইস না, শুধু সমস্ত যাবতীয় জিনিসই কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাকে বলা হয় ইমেল হ্যাকিং। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? সো দেখার জন্য আগে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর আমাদেরকে আগে এই জিনিসগুলো বুঝে নিতে হবে অবভিয়াসলি। ওকে, এখন আমরা পরের টপিক্সে চলে যাব। সেই টপিক্সটা হলো যে বেস্ট ওএস ফর এথিক্যাল হ্যাকিং। এখন মূলত এই সমস্ত কাজ করতে হলে পার্টিকুলার সফটওয়্যার বা এথিক্যাল হ্যাকিংয়ের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত সেগুলো আমাদের চেনা উচিত। যেসব লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম সেগুলো মেইনলি বানানোই হয়েছে হ্যাকিংয়ের জন্য। বেশ কিছু অপারেটিং সিস্টেম বানানো হয়েছে হ্যাকিংয়ের জন্য। তার আগে আমাদের সেই ওএসের অফিসিয়াল সাইডে যে রিকোয়ারমেন্ট ফলো করতে হবে অবভিয়াসলি, যে আমাদের হার্ডওয়্যারের সাথে অ্যাডজাস্ট করা সম্ভব কি না, আমাদের কম্পিউটারে কী কী থাকা লাগবে তা সেখানে বলা থাকবে, এবং কী কী টুলস বা কী কী ফিচার আছে আমরা তা সেখান থেকে জেনে নিতে পারবো। ওকে, এখন কথা হলো উইন্ডোজ স্ক্যান সম্ভব না, কিন্তু ফিজিক্যাল সফটওয়্যারের কাজ সেরে ফেলা যায়। কিছু কিছু কাজ আমরা ফিজিক্যালি সফটওয়্যারের মাধ্যমে আমরা সেরে ফেলতে পারি। ওকে, বাট বেশিরভাগ পেনিটেস্টার বা আমরা যদি বলি এথিক্যাল হ্যাকারের কথা, তারা যা করে এমন ওএস খোঁজে যেখানে ম্যানুয়ালি সফটওয়্যার ডিরেক্টলি ব্যবহার করতে পারে, যাতে ইনস্টল না করতে হয়। যদি বলি সাধারণত MySQL বা SQL ম্যাপ, অ্যাপাচি সার্ভার, এমন ধরনের কিছু সফটওয়্যার উইন্ডোজে ইনস্টল করতে গেলে যে এররগুলোর সম্মুখীন হতে হয়, যেমন আমি যদি বলি, যেমন আমাদের আপনার যখন আমাদের যে রিকোয়ারমেন্ট যেগুলো চাই সেটা হলো আপনার .NET ফাইলের যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো নিয়ে মাঝে মধ্যে প্রচণ্ড এরর ফেস করতে হয়।
তা আবার লিনাক্সে খুব সহজেই সাধারণভাবে সেরে ফেলা যায় কমান্ডের সাহায্যে। ওকে, তাই হ্যাকাররা এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্যই এই অপারেটিং সিস্টেম চায়, তারা কিন্তু এইসব অপারেটিং সিস্টেম এই জন্যই ইউজ করে মেনলি, যাতে হ্যাকিং টুলস ব্যবহার করার জন্য যেসব রিকোয়ারমেন্ট লাগে তা আগেই যাতে ইনস্টল করা থাকে সেসব অপারেটিং সিস্টেমের মধ্যে, যাতে কোনো ঝামেলার মধ্যে পড়তে না। এখন কথা হলো যে উইন্ডোজ ছেড়ে লিনাক্স ব্যবহার করার জন্য আরও কিছু রিজন আছে, যেমন কোনো না কোনো দুর্বল দিক তো আছেই এই উইন্ডোজ ব্যবহার না করার জন্য, তাই না? উইক পয়েন্ট তো একটা না থাকবেই, যার কারণে হ্যাকার উইন্ডোজটাকে কমফোর্টেবল ফিল করে না। অ্যাকচুয়ালি উইন্ডোজে যে কোনো কিছু ইনস্টল করা বা রান করতে হলে ডাবল ক্লিকের মাধ্যমেই হয়ে যায়। যারা সাধারণত উইন্ডোজ ব্যবহার করে তারা এটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, যা নর্মাল ইউজার তাদের কথা বলতেছি আমি। এর মানে কোনো exe ফাইল ডাবল ক্লিকের মাধ্যমেই এক্সিকিউট পারমিশন পেয়ে যায়। এখন আমরা সবাই জানি যে ভাইরাস বা exe ফাইল একটা ম্যালওয়্যার হিসেবে থাকে, exe ফাইলের সাথেই কিন্তু বাইন্ড করা হয় ভাইরাসকে। অবভিয়াসলি এটা যারা উইন্ডোজ ইউজার বা যারা কম্পিউটার ইউজ করে সচরাচর সবাই জানে যে ভাইরাস অ্যাকচুয়ালি exe ফাইলের সাথেই বাইন্ড করা হবে। যখন ডাবল ক্লিক করা হয় তখন সমস্ত ফাইল অ্যাডজাস্ট করা যে ফাইলগুলো থাকে সব কিন্তু এক্সিকিউট হয়ে যায়। ভাইরাস যদি থাকে ওই ফাইলের সাথে তাও কিন্তু এক্সিকিউট অটো হয়ে যায়, লিনাক্সে ডাবল ক্লিক করতে হয় না, এক্সিকিউট ফাইলকে এক্সিকিউট পারমিশন দিতে হয় লিনাক্সে। ঠিক আছে, যদি এক্সিকিউট সিঙ্গেল ফাইল থাকে এক্সিকিউট করার জন্য তাহলে সিস্টেম ওখানে আমরা যেমন ls কমান্ড ইউজ করি, দিয়ে তখন যে এক্সিকিউটের জন্য যে পারমিশন চাই তখন আমরা যদি পারমিশন দিয়ে দিই তখন এটা এক্সিকিউট হয়, এর আগে কিন্তু এক্সিকিউট হয় না। বাট উইন্ডোজের ক্ষেত্রে কি হয় যে আমার ডাবল ক্লিক করলে ওইটার সাথে কী কী আছে বা কী কী ফাইল আছে ওইটার ভিতরে বা ওইটার সাথে কী কী কোড বাইন্ড করা আছে সব কিন্তু অটোমেটিকলি অপারেটিং সিস্টেমের মধ্যে ছড়ায় পড়ে এক্সিকিউট হয়ে যায়, তাই না? ওকে, আর যেসব হ্যাকিং ওয়েজ সেগুলো বাই ডিফল্ট হ্যাকিংয়ের সমস্ত টুলস দিয়েই থাকে, যেমন পেনি টেস্টিং বা বাগ খোঁজা, যা ভলনারেবিলিটি ফাইন্ড আউট বা নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য সমস্ত টুলই কিন্তু হ্যাকিং অপারেটিং সিস্টেমে দেয়া থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি এখন চেক দিই কিছু অপারেটিং সিস্টেম দেখার জন্য বা যাচাই করার জন্য, আমরা তো নিউ উইন্ডোজ নিয়ে নিব এখানে। ওকে, যদি টাইপ করি এখানে আমরা গুগলে চলে যাব, সর্বপ্রথম google.com। ওকে, আমরা যদি এখানে টাইপ করি বেস্ট ওএস ফর ethical hacking, সর্বপ্রথম দেখাচ্ছে কালি লিনাক্স, ব্যাকবক্স, প্যারট সিকিউরিটি অপারেটিং সিস্টেম, ডিএফটি লিনাক্স, নেটওয়ার্ক সিকিউরিটি টুলকিট, তারপর ব্ল্যাক আর্টস লিনাক্স, সাইবরগ হক। দেন এটাকে আমি অ্যাকচুয়ালি হিসাবে ধরি না জেনেট্রাক। তারপর সবচেয়ে বেস্ট হলো কালি লিনাক্স আমার জানার ক্ষেত্রে। সো এখন আমরা কালি লিনাক্স নিয়ে দেখবো, কালি লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে একটু এক্সপ্লেন করবো। আমরা তো অফিসিয়াল সাইটে চলে যাব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা আরেকটি ট্যাব খুলে নিব। এখানে যদি টাইপ করি kali.org দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন আমরা কালি লিনাক্স একটা অফিসিয়াল পেজে আমরা চলে যাবো। এখানে আমরা অফিসিয়াল পেজে চলে আসছি। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস ডকুমেন্টস এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যদি ডাউনলোড করতে হয় তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করবো, এখানে ওয়েট করতে হবে। এখান থেকে দ্য মোস্ট অ্যাডভান্স পেন টেস্টিং ডিস্ট্রিবিউশন। ওকে, এখানে ডকুমেন্টসের জন্য সব কিছু দেওয়া আছে। গেট কালি ব্লগ, এটা ব্লগ সাইডও আছে, ওইখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। আর কমিউনিটিও হেল্প পাওয়া যাবে, সাপোর্ট পাওয়া যাবে। কালি লিনাক্স ফোরামসও আছে এখানে। ওকে, আর কোর্সের জন্য এক্সট্রা যারা পেইড কোর্স করতে চায় তারা এখানে অ্যাপ্লাই করতে পারে চাইলেই। রাইট, এখানে সমস্ত রিকোয়ারমেন্ট কিন্তু দেওয়া আছে। এখানে কি কি টুলস আছে, এই যে জনদা, রিপার, মেলগো, তারপর হলো যে মেটাস্পট ফ্রেমওয়ার্ক, অ্যানম্যাপ, সমস্ত টুলস কিন্তু এখানে যদি আমি ক্লিক করে দিন সমস্ত টুলস আমি দেখতে পারবো। আপসুট সবচেয়ে ফেমাস একটি টুলস,
কালিনেক্সের মধ্যে যে হাইড্রা দেওয়া আছে এরকম। আমরা এটা কিন্তু একটা মানে ওপেন সোর্স কিন্তু ওএস, মানে কালিনেক্স অপারেটিং সিস্টেম এটা ওপেন সোর্স। আর এটার মধ্যে 60+ মানে 600+ টুলস এখানে আমরা বাই ডিফল্ট দিয়েই আছে। এই হচ্ছে আমরা সাধারণত লাইভ বুট করেও ইউজ করতে পারি। আমরা যদি একটা পেন ড্রাইভের মধ্যে যদি চাই যে আমরা এখানে অপারেটিং সিস্টেমটা এখানে আমরা সেট করবো না, বাট আমরা একটা পেন ড্রাইভকেই আমরা ল্যাব সেট আপ দিব, তাহলে আমরা লাইভ বুট করে ইউজ করতে পারি কালিনেক্স অপারেটিং সিস্টেমটা, ঠিক আছে। ওকে ওয়েট, যারা সার্ভারটা মাঝে মধ্যে স্লো কাজ করে খুব। এখানে যদি ডকুমেন্টস, এখানে তো একটা বুক আছে মানে কালিনেক্স পিডিএফ ফাইল হিসেবে সেটা ডাউনলোড করে সেটা পড়লেও কিন্তু অনেক কিছু ওইখান থেকে জানা যায়, ঠিক আছে। ওকে, ও হ্যাঁ, ডাউনলোড করতে হলে আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এর আগে বলেছিলাম যে আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। আমি রিকমেন্ড করবো যে ভ্যারিমেটালটাই ডাউনলোড করার জন্য খুব ইজিলিভাবে। আর যারা ওই যে লাইভ বুট করতে চায় তারা কিন্তু ইউএসবির জন্য ডাউনলোড করতে পারে, বা ভার্চুয়াল মেশিনের জন্য যদি আমরা ভার্চুয়ালাইজেশন করতে চাই তাহলে ভার্চুয়াল মেশিনের জন্য কিন্তু এখানে আমরা ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হবে। আমার তো অলমোস্ট ডাউনলোড করা আছে। আর এটাও অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে এই মানে আইকনটা, এটা হলো নেট হান্টারের জন্য, মানে ফোনকে রুট করে নেট হান্টার হিসাবে ইউজ করে। তো আমি রিকমেন্ড করবো না যে নেট হান্টার ইউজ করার জন্য ফোনে, বিকজ ফোনে অনেক সমস্যা দেখা দেয়, কিছু কিছু প্রবলেমের জন্য ফোনকে রুট না করাটা ভালো। আর এখানে যে আইকনটা দেওয়া আছে এটা উইনএক্স, মানে এটা আমরা সাবসিস্টেমভাবে ইউজ করতে পারবো উইন্ডোজ 10-এর মধ্যে। ওকে, আর এটা হলো আন্ডার কভার মোড, মানে নর্মাল অ্যাকচুয়াল যে মোডটা। তো এটা হলো কালিনেক্স অপারেটিং সিস্টেমের জন্য। মানে এখান থেকে আমরা নর্মালি আমি যদি দেখিয়ে দিচ্ছি আমি নর্মালি ক্লিয়ারলি ডাউনলোডটা, এই ভ্যারিমেটালে যদি আমি ক্লিক করি দেন আমাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। ওয়েট, এই যে ইনস্টলেশনের এখানে যে সাইডে বারের মধ্যে লেখা আছে ইনস্টল কালি লিনাক্স, মানে এখানে কিন্তু ডকুমেন্টস দেওয়া আছে কালি লিনাক্স ইনস্টল করার জন্য কী করতে হবে, ঠিক আছে। ইনস্টল কালি লিনাক্সে যদি আমি চলে যাই, এখানে কী কী রিকোয়ারমেন্ট, কী কী করতে হবে না করতে হবে সব কিছু ডাউনলোড কালি লিনাক্স, এখানে ক্লিক করে ডাউনলোড। আর এখানে আইকন দিয়েও বুঝিয়ে দিয়েছে যে মানে কীভাবে কী হবে যখন আমরা ইনস্টল করতে যাবো বা সেট আপ করতে যাবো, তখন আমাদেরকে কী ফেস করতে হবে। লাইভ গ্রাফিক্যাল ইনস্টল করার জন্য যে ইন্টারফেসটা আসবে সেটা এখান দিয়েই আছে নর্মালি। ওকে, আমরা চলে যাব এখান থেকে ডাউনলোডে, ক্লিক করে ব্যাকে চলে যাব আমি। বেশ কিছুদিনই কালি লিনাক্স মানে এই অফিসিয়াল সাইটটা একটু মানে সার্ভারটা খুব স্লো কাজ করে, রিজন অ্যাকচুয়ালি জানি না আমি। ওকে, আমি এখান থেকে নর্মালি আবার দিচ্ছি কালি থার্ড ওয়ার্ড। ওকে, ডাউনলোডে আসলাম, ডাউনলোডে ক্লিক করলাম আমরা। আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে এখানে রিকোয়ারমেন্ট দেয়া আছে, আমি ওইখানে বললাম না যে ভ্যারিমেটালটা যদি আমরা, আর নিচে যদি আমরা একটু চলে যাই এখানে আমাদের কালি লিনাক্স ডাউনলোডের অপশনটি, ঠিক আছে। এটা হলো আমাদের 2021-এর ফিচার, মানে 2021-এর 2.2-এর যে চেঞ্জ লগটা আসছে। এর আগে কিন্তু এভাবে ছিল না, এর আগে কিন্তু আরেকটা iOS ছিল। এটা কিন্তু প্রতি বছরে বা 2-1 বছর পর পর কিন্তু এটা ফিচার্সগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা যদি আমাদের 64-বিট অপারেটিং সিস্টেম থাকে তাহলে আমরা 64-বিট ডাউনলোড দিব, আর যদি 32-বিটের হয় তাহলে 32-বিটে আমরা ডাউনলোড দিয়ে নেব, ঠিক আছে। ওকে, আমি আমার একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়ালাইজেশন করতে হয়, তারপর আমি নর্মালি শর্ট ওয়েগুলো আমি দেখিয়ে দিব। এখন যেহেতু ভ্যারিমেটাল আমি ক্লিক করে রিকমেন্ডে আসলাম,
ওকে, এখানে যদি ক্লিক করি আমাদেরকে এখানে নিচে নিয়ে আসবে। তারপর 64 বিটের জন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা নর্মালি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। 64-এর জন্য, এটা উইকলির জন্য, এটা ইনস্টলের জন্য আমাদেরকে কমপ্লিট এটা ডাউনলোড করতে হবে। আর যারা টরেন্ট ফাইল ডাউনলোড করতে চান তারা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারেন, বা যদি এখানে ক্লিক করি তাহলে নর্মালি এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আর এটা সম্বন্ধে আর কোনো কিছু জানতে হলে এখানে দিয়েই আছে কি কি অপশন আছে। লাইভবোর্ডের জন্য, তারপর WSL এর জন্য, ক্লাউডের জন্য, মোবাইলের জন্য, আর্নের জন্য, VMS এর জন্য সব কিছু দিয়েই আছে। রিকমেন্ড অনুযায়ী ডাউনলোড দিয়ে নিব আমরা এখান থেকে। আমার কাছে অলমোস্ট ডাউনলোড করাই আছে, ঠিক আছে। ওকে, যেহেতু আমরা একে একে অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় হব, কালি মানে এথিক্যাল হ্যাকিংয়ের যে অপারেটিং সিস্টেমগুলো সবগুলোর সাথেই আমাদের পরিচয় হওয়া উচিত। কিভাবে কি কাজ করতে হবে সেটা তো আগামীতে আমরা দেখব। এখন আমরা যে অপারেটিং সিস্টেমটা দেখব সেটা হলো ব্ল্যাকার্স OS। ওকে, এটা হলো ব্ল্যাকার্স OS, ঠিক আছে। এটা একটু ওপেন সোর্স OS, ঠিক আছে। আর টেস্টিং এবং কি সিকিউরিটি রিসার্চের জন্য এটা বানানো হয়েছে। যদি টুলস নিয়ে আলোচনা করি তাহলে এখানে 2428 টুলস, মানে এটা যখন আমি ফার্স্ট ইউজ করছিলাম তখন, বাট এখন এখানে লেখাই আছে এটা অ্যাওয়ার্ড সম্বন্ধে, এটা কতটা টুলস আছে এখানে দেয়াই আছে যে 2726টি টুলস আমরা এখানে পাবো, দ্য রিপোজিটরি কন্টেন্ট টুলস। ওকে, আর এখানে আরও ডিটেলসে দেওয়া আছে, আপনার একটু দয়া করে কষ্ট করে ডিটেলসটা পড়ে নেবেন, ভালোভাবে এটা কাটিয়ে নেবেন। কিন্তু এটা রিকমেন্ড আছে যে যাদের হার্ডওয়্যার কম্পোনেন্ট একটু বেশি ভালো তারাই শুধু এটা ইনস্টল করবেন। বিকজ যদি আমাদের হার্ডওয়্যার পিসি বা ল্যাপটপ যদি লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব লেগ করবে, ঠিক আছে, খুব স্লো কাজ করবে। বাট এখানে হিউজ লেভেলের টুলস দেওয়া আছে, ঠিক আছে। যারা টুলস নিয়ে পরিচিত তারা কিন্তু এটা ইউজ করতে খুব মজাই পাবেন, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অপারেটিং সিস্টেম দেখবো, সেটা হলো কি প্যারট। হ্যাঁ, প্যারট সিকিউরিটি OS যদি চেক দিই আমরা, ওকে, এটা অফিসিয়াল সাইটে এসে পড়বো। এটা মানে গ্রাফিক্যালি ইন্টারফেসটা খুবই জোস। ভিতরে যদি আমরা ইনস্টল যখন করবো, এটাও মানে ভার্চুয়াল বক্সে ইনস্টল করা যায়, বাট এটা রিকোয়ারমেন্টগুলো আগে দেখে নিতে হবে আমাদেরকে অবভিয়াসলি। এটা মেইনলি সিকিউরিটি, মানে এটা সিস্টেমের সিকিউরিটি মেনটেন করার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানেও অনেকগুলো টুলস পাওয়া যাবে বাই ডিফল্টভাবে, মানে কালি লিনাক্স থেকে কোনো কম না, ঠিক আছে। ওকে, এরপর আমরা আরেকটি দেখবো, সেটা হলো ব্যাকবক্স OS। ওকে, আমরা যদি ব্যাকবক্স OS এ চলে যাই, এখানে লেখাই আছে ফ্রি ওপেন সোর্স কমিউনিটি প্রজেক্ট। এখানে 300+ টুলস আমরা বাই ডিফল্টভাবে পাচ্ছি বা পাবো। সো এথিক্যাল হ্যাকিংয়ের জন্য কিন্তু এই অপারেটিং সিস্টেমগুলো আমাদের সবারই টুকিটাকি পরিচয় হওয়া উচিত, আমাদের ব্যবহার করা উচিত, ঠিক আছে। আর এক একটা অপারেটিং সিস্টেম কীভাবে ব্যবহার করতে হবে সেটা তো আমরা আগামীতে প্র্যাকটিক্যালি দেখাবো, তাই না। এরপর আরেকটি আমার কাছে মানে খুব ইউনিক প্লাস আমার কাছে খুব জোস একটা লাগে, মানে একটা অপারেটিং সিস্টেম এথিক্যাল হ্যাকিংয়ের জন্য, সেটা হলো Wi-Fi/OS। এটা খুব পুরোনো OS, তারপরও দেখিয়ে দিচ্ছি। মানে এটা হলো মূলত ওয়াইফাই পেনিটেস্টিংয়ের জন্য, বা ওয়াইফাই মানে সিকিউরিটি চেক রিসার্চের জন্য, বা ওয়াইফাই যে আমরা অ্যাটাক যে অ্যাটেম্প করি সেগুলোর জন্য, মানে এই ওএসটা খুব পারফেক্ট একটা OS, ঠিক আছে। তো আগামীতে আমরা দেখবো যে কীভাবে এক একটা OS কীভাবে ইনস্টলেশন করতে হবে, ঠিক আছে। সো আমি এতটুকু রিকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা প্রতিটা OS অফিসিয়াল সাইটে যাবেন, যে আগে সবগুলো ডিটেলস তাদের ডকুমেন্টগুলো চেক দিবেন। কারণ একটা OS ইউজ করার আগে যদি আমরা ওই অফিসিয়াল সাইটটা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। ওইখানে কিন্তু হেল্প করবে, এমন তো না জাস্ট OSটা তৈরি করে অফিসিয়াল সাইটে ছেড়ে দিল, এতটুকুই তাদের দায়িত্ব না। মানে একজনের কাছ থেকে শেখার থেকে আমরা যদি এখানেও যদি প্র্যাকটিক্যালি যদি আমরা যদি দেখি বা এটা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে কোন টুলসটা কীভাবে ইউজ করতে হবে, কোন সেটআপটা বা কোন জায়গায় আমরা এরর ফেস করতেছি বা কোথায় প্রবলেম ফেস করতে পারি, আমরা আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্টগুলো আমরা এখান থেকে কিন্তু জানতে পারতেছি, ঠিক আছে। সো আমরা একে একে দেখলাম যে আমার জানা, মানে আমরা যদি গুগলে সার্চ করি যে বেস্ট OS ফর এথিক্যাল হ্যাকিং, তাহলে কিন্তু অনেকগুলো OSকেই দেখাবে। এই যেমন আমরা প্রথমে দেখেছিলাম এখানে অনেকগুলো OS দেখাচ্ছে, আরও কিন্তু আছে, ঠিক আছে, শুধু এগুলো না। নেটওয়ার্ক সিকিউরিটি টুলকিট, তারপর এটা তো আমরা চেকই দিই নি, এটাও আমরা চেক দিই নি। সো
আমি আপনাদেরকে নিয়ে অতটা ভেজালে যাব না, যত সিম্পলিভাবে বললাম যে এই কয়টা ওয়েস আপনার নর্মালি চেক দিতে পারেন, আমি রিকমেন্ড করলাম। এখন অনেকের প্রশ্নই উঠতে পারে যে কিভাবে আপনারা মানে এগুলো মানে ইনস্টলেশন করবেন, ঠিক আছে। সরি, অ্যাকচুয়ালি আমার কল এসে পড়ছিল। সো আপনারা কীভাবে চেক দিবেন সেটা আপনারা ভালোভাবেই জানেন, আর কীভাবে ইনস্টলেশন করতে হবে সেটা আমি নিজেই দেখিয়ে দিব, ঠিক আছে, আগামীতে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এরপর আমি মানে ট্রাই করবো প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আপনাদের জন্য তৈরি করে দিব, যাতে আপনাদের সময় ওয়েস্ট না হয় বা কোথাও পরিশ্রম মানে ব্যর্থ যাতে না হয়। আমি এটা কথা দিলাম আপনাদের সাথে, মানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আমি এগুলো প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদের জন্য প্র্যাকটিক্যালি আমি ভিডিও তৈরি করব, ঠিক আছে, যাতে এথিক্যাল হ্যাকিংয়ের পুরো ফুল গাইডলাইনটা আপনারা পেয়ে যান। আর অনেক টিউটোরিয়ালেই মানে দেখা যায় যে টার্মস অ্যান্ড ইউটিউবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে অনেক কিছু দিতে চায় না বা শেয়ার করতে চায় না। আমি যথেষ্ট চেষ্টা করব যে টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে অনেকে বলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য নাকি তারা শেয়ার করতে না, বাট ইলিগালভাবে যদি আমি শেয়ার না করি তাহলে অবভিয়াসলি আমি মানে লিগেল যে ওয়েটা আমি ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো আমি প্র্যাকটিক্যালি প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সব সময়, তাহলে অ্যাট লাস্ট আমি কথা দিলাম যে সবার থেকে আমি ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসবো, ভালো কিছু আমি ভিডিও আপনাদের জন্য শেয়ার করবো, ক্রিয়েট করব। এখন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমার আগ্রহটা তেমন জাগবে না যে এত কষ্ট করে আমি একটা ভিডিও ক্রিয়েট করবো যে আমার ফ্রেন্ডসদের জন্য, বা ফ্রেন্ডসই তো আমরা সবাই ফ্রেন্ডস, তাই না? তো ফ্রেন্ডসের জন্য আমি যদি একটা ভিডিও ক্রিয়েট করি, এখন তো তারা যদি রেসপন্স না করে তাহলে কি আর হবে, তাই না? আমি সর্বপ্রথম বলে নিয়েছিলাম যে আমি এই জিনিসগুলো তো ক্রিয়েট করতেছি একমাত্র আমি নিজের ইচ্ছের জন্য, ঠিক আছে, মানে আমার শখ, আর কিছুই না, যে একটা কমিউনিটি তৈরি হবে, একটা কমিউনিটিভাবে আমরা কাজ করবো, এটাই দ্যাটস ইট, এটাই আমাদের কাছে অনেক কিছু। বা আমার মাধ্যমে যদি কেউ একটা ভালো কিছু করতে পারলো বা কেউ কিছু একটা গেইন করতে পারলো, শিখতে পারলো, তার সাথে আমার সম্পর্ক হবে বা তার সাথে বন্ডিং হবে, এটি অনেক কিছু, সম্পর্ক মূল্যায়নটাই অনেক কিছু, তাই না? সো এভাবে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আর আমি যে টিউটোরিয়ালগুলো ছাড়তেছি আমি জাস্ট এটা বলবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার যদি আমার এই প্লে লিস্টটা যদি ফলোই করতে হয় তাহলে প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেবেন, বিকজ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে কিন্তু প্লে লিস্টটা তৈরি করতেছি, ঠিক আছে। হয়তো বা সর্বপ্রথম আমি কয়েকটা ভিডিও আমি পাবলিশ করে ফেলেছিলাম, বাট আমি এখন মানে লিস্টটা মানে নর্মালি আমি সাজিয়ে কিন্তু রাখতেছি যে একটা ফ্রেন্ডস আমার যদি কেউ ঢুকে এই প্লে লিস্টে ইথিক্যাল হ্যাকিং গাইডের জন্য, তার যাতে মানে বিভ্রান্ত না হতে হবে, তার মনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি যাতে না হয়। আর যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, জাস্ট আমাকে একটু কমেন্ট বক্সে বলে দিলে হবে নোটিস করে, বা আমাকে আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে বা আমার নিজের ফেসবুক আইডিও দেওয়া আছে, ঠিক আছে। আই এম নট হ্যাকার, ঠিক আছে, জাস্ট আমি এডুকেশনাল পারপাসে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো কোনো প্রবলেম ফেস হলে আমাকে অবভিয়াসলি জানাবেন, বা কোনো ইরোর ফেস হলে, এই কাজ ছাড়াও যদি অন্য কোনো প্রবলেম ফেস হয় অবভিয়াসলি আমাকে জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, ঠিক আছে, এটা ভুললে কিন্তু আমি সব কিছু বলে যাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।